এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমরা এখানে কেন বসেছি? আরহান চুপ করে তাকিয়ে রইল। তাসার মতো আধুনিক স্বাধীন চেতা শক্ত চেহারার মেয়ের অস্বস্তির কারণটা সে ঠিক ধরতে পারছে না। মোলায়েম অথচ স্পষ্ট শব্দ বলল, ভাই লুক সো ফেডেড, আপনার এখানে স্ফুত থাকার কথা। তাসা ক্লান্ত স্বরে বলল, হঠাৎ শিক ফিল হচ্ছে, আমি এখন উঠব। এটা বলে সে আর আরহানের উত্তরের আশায় থাকলো না, উঠে পড়ল চেয়ার ছেড়ে। পেছন ঘুরে বাবাকে খোঁজার উদ্দেশ্যে প্রায় খানিক দূর এগিয়ে গেছে। ঠিক তখনই ডেকে উঠল আরহান। মোবাইলটা রেখে যাচ্ছেন কি আমার সাথে দ্বিতীয়বার সাক্ষাতের উদ্দেশ্যে? কথাটা বেশ জোরালোই ছিল। তাসা চমকায়, থামকায়, মনে মনে নিজের কপালে নিজে 100টা চাপন মারে। এত বেকুব কেন হচ্ছে আজ রাতে? হ্যাঁ, তবে বেকুব হোক আর যাই হোক, আরহান কেন এভাবে টিস করবে ওকে? নিজেকে সে ভাবেটা কি, প্রিন্স চার্মিং? তাসা বিরক্ত মুখে পিছিয়ে এসে মোবাইলটা ছু মেরে তুলে নেয়। আরহানের দিকে তাকায় একবার। সে তখনও মিটিমিটি হাসছে। তাসার গা জ্বলে গেল হাসির ছিঁড়ি দেখে। সে বাবাকে না বলে ক্লাব থেকে বের হয়ে গেল। পরে ফোন করে জানিয়ে দেওয়া যাবে। ঢাকা শহর বোধ হয় পৃথিবীর একমাত্র জনবসতিপূর্ণ মরুভূমি। মরুভূমির মতো যেখানে চোখ যায় ধুলো ময়লা ছাড়া কিছুই নজরে আসে না। এমনকি গাছের পাতাগুলো নিজেদের আসল রং হারিয়ে ফেলেছে ধুলোর আস্তরণের নিচে। গত কিছুদিন আগে যে সামান্য বৃষ্টি হয়েছিল তাতে ধুলোর একাংশ ধুয়ে নিতে পারেনি। বসন্ত এগিয়ে আসছে বলে গাছে গাছে অসংখ্য ফুলের কলি দেখা যাচ্ছে। ছোট ছোট রং বেরঙের কলিগুলো পাপড়ি মেলতে দেরি আছে। চুপসে আছে এখনো নিজের সত্তায়। ঠিক তেমনই চুপসে আছে মনির তনু, মন, মস্তিষ্ক। গাছ গাছালিতে ভরপুর পার্কটির পায়ে হাঁটা রাস্তা ধরে হাঁটছে সে, আর মনোযোগ দিয়ে দেখছে পার্কের ঝিলে মিনিটে মিনিটে ডুব দেওয়া দুগ্ধ সফেদ হাঁসগুলোর কাণ্ড। তারও মাঝে মাঝে ইচ্ছা করে আজীবনের জন্য কোথাও ডুবে যেতে, তলিয়ে যেতে, কারো কাছে ধরা দিতে হবে না যেখানে। গত 20 মিনিট যাবৎ মনির মুখ গুমরা ভাবটায় দেখে যাচ্ছিল তৃণা। এবারে অধৈর্য হয়ে ফুস করে নিঃশ্বাস ফেলল। মনির বাহু চাপড়ে ধরে তাকে থামিয়ে দাঁড় করালো। তারপর বলল, মুখটাকে হুতুম প্যাঁচা বানিয়ে শুধু হেঁটেই যাচ্ছিস, কিছু না বললে বুঝবো কিভাবে সমস্যাটা? মনির চোখ মুখ আরো একটু গুমরা কালো হয়ে গেল। মনে হচ্ছে ঠোঁট উল্টে এক্ষুনি কেঁদে ফেলবে। কেঁদে ফেলার আগেই ট্রিনা ওর হাত টেনে ধরে পাশের একটা বেঞ্চিতে গিয়ে বসল। তারপর পাশ ফিরে মনির দিকে মুখ করে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনি থমথমে মুখে আরো একটু মলিনতা টেনে বলতে লাগলো, আমি এখানে বিয়ে করতে চাই না তৃণু, কিভাবে আটকাবো প্লিজ বল না। শেষ পর্যন্ত দুফুটা অশ্রু জল মনির গাল ঘুরিয়ে অবাধ্যের মতো নেমে এলো। ট্রেনার ভেতরটা মনির অসহায়ত্বে ভীষণ হাসফাস করতে লাগলো। সে তেমন কিছু জানে না, তবু সান্ত্বনার বাণী উচ্চারণ করলো, সব ঠিক হয়ে যাবে জান, চিন্তা করিস না। আমাকে একটু বল কি হচ্ছে। প্রয়োজন হলে আমি আর অন্তর যে একা ফ্ল্যাটে থাকবো, তোকে সেখানে তুলে নিয়ে আসবো। তোর থাকতে হবে না মামিদের টর্চার সেলে। মনে ট্রেনার জবাবে কিছু বলল না। সে নিজের খাপছাড়া জীবন নিয়ে ভীষণ ত্যক্ত। এই মুহূর্তে জীবনের অসমাধেয় হিসাব নিকাশ নিয়ে চিন্তা করতে ব্যস্ত সে। ট্রেনাকে সবটা জানাতে হবে। ত্রিভুবনে আর কেউ নেই যে মনিকে একটু সান্ত্বনার বাণীতে জড়িয়ে নিতে পারবে। দুর্দশাগুলো কথার জাদুতে ঝেড়ে ফেলে তাকে আশ্বস্ত করবে সামনের পথ চলার। নিজেকে অনেকটা সময় নিয়ে ধাতস্থ করলো মনি। সামনে নিল অবাধ্য মনের চাপা হাহাকারগুলো। কথা বলতে হলে এই মুহূর্তে তাকে এগুলো গিলে ফেলতে হবে। ভাঙা ভাঙা গলায় সে বলতে লাগলো ঘটনাগুলো। সেই শুরু থেকে, যখন চাকরির জন্য পা রেখেছিল রেহনুমা পিএলসিতে, তারপর একে একে বিয়ের প্রস্তাব, ইভানের হুমকি, মুন্নির টিউটর হওয়া, তারপর গত 2 দিন আগে রেহনুমার সাথে হওয়া কথোপকথন পর্যন্ত। সিঁড়িতে পা বাড়ানোর আগ মুহূর্তে পেছন থেকে ডেকে ওঠেন রেহনুমা, দাঁড়াও। মনি বুক ভরে লম্বা একটা শ্বাস নিয়ে রেহনুমার আদেশ অনুযায়ী আবার প্রবেশ করে বাসার ভেতর। তারপর মুন্নির রুমে নয়, বসতে দিল ড্রয়িং রুমের ঝকঝকে সোফায়। মুন্নিও আকাশ সমান কৌতূহল নিয়ে পেছনে পেছনে এসেছিল। রেহনুমা ঠান্ডা অথচ কড়া গলায় ওকে নিচে রুমে যেতে বলল। মনির হাত পা ঠান্ডা হতে লাগলো। কেন যেন সে মানুষের সামনে দাঁড়ানোর সাহস আজও
মনে জোগাতে শিখেনি, সেটাই ভাবছে মনে মনে। হয়তো তার চারপাশের পরিবেশ পরিস্থিতিটাই তাকে অচল করে রেখেছে। তুলতুলে নরম ব্যাতে রেখে শক্ত হতে শেখায়নি। রেহনুমার দিকে একবার চোখ উঠে দেখল। তিনি তীক্ষ্ণ চিলের চোখে তাকিয়ে আছেন, যেন চোখ দিয়ে পড়ে ফেলবেন মনির মন, মস্তিষ্ক, অন্তরাত্মা সবটা। যতটা কঠিন করেছেন মুখ, তার চেয়ে কিছুটা নমনীয় স্বরে বললেন, কিছু কথা তোমাকে সরাসরি জিজ্ঞেস করতে চাই, আশা করি তুমি কিছু মনে করবে না। মনি বার কয়েক চোখের পলক ফেলল। তার দৃষ্টি মেঝেতেই আটকে আছে। ধীরে ধীরে উচ্চারণ করলো, জি বলুন। রেহনুমা ভূমিকার ধার দিয়েও গেলেন না। খ্যাপাটের সিংহের ন্যায় তড়িৎ আক্রমণ করে বসলেন। কেমন যেন শুকনো খটখটে গলার স্বরে বললেন, তুমি জানো কি কারণে তোমার মামা আমার প্রস্তাব নাকচ করেছিলেন? রেহনুমার মনে এই প্রশ্নটা অনেক দিন যাবৎ কাটার মতো দেখছিল। তিনি কিছুতেই ভেবে পাচ্ছিলেন না তাকে ডিঙিয়ে কে পারে এখানে বিশ্বের জঘন্য স্বীকারোক্তি দিতে। রেহনুমার কার সাজাতে বাগ্রা দিয়ে কার ফায়দা হচ্ছে তিনি বুঝতে পারছিলেন না। এই মুহূর্তে তিনি বিষয়টা খুব সাফ জানার জন্য ব্যাপারওয়া হয়ে উঠেছেন। চাই এজন্যই মৌনিকে এই ধরনের প্রশ্ন করাটা সম্মুখীন হচ্ছে কিনা তিনি ভুলে গেছেন। মনে এমনিতে আড়ষ্টতায় কাবু হয়েছিল, এখন তীরের মাথা ছুটে আসা এমন একটা অযাচিত প্রশ্নে তার বুক টিপে উঠল। তীর করে কাঁপছে ঠোঁট দুটো। সে কি বলবে, কিভাবে বলবে গুছিয়ে উঠতে পারছেন না। রেহনুমা এক দৃষ্টিতে ওকে দেখছিলেন। তিনি অবাক হয়ে দেখছেন মেয়েটা কেমন জড়সড় হয়ে বসে আছে। এক হাত দিয়ে আরেক হাত মুঠো করে রেখেছে শক্ত করে, যেন একটা ছোট্ট বাচ্চা দুষ্টিমি করে ধরা করছে প্রিন্সিপালের কাছে। এখনই হয়তো দু এক ভাগ করে যাবে নানা দৃষ্টিতে। অপ্রত্যাশিতভাবেই শক্ত মেয়েটির প্রতি তিনি একটা আকর্ষণ অনুভব করলেন। মনের মধ্যে জন্ম নেওয়া কুটির চিন্তা মনে মনেই বাঁকা হাসতেন। যেদিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন সেদিকে আবার পা বাঁধিয়ে দিত, এবং সেটা অতি অবশ্যই নিজের ইচ্ছেতে। রেহনুমা উত্তরের অপেক্ষা করতে বুঝতে পেরে মৌনের নীরবতা ভঙ্গ করল। আমি তো তেমন কিছু জানি না। কি জানো সেটাই বলো। কেউ কি গিয়েছিল তোমাদের বাড়ি? না, তবে খুব সম্ভবত মামাকে ফোন করেছিল। মামা যখন রাজি হয়ে এক প্রকার হ্যাঁ করে দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই কিছু একটা হলো। তারপর মামা দুদিন সময় নিয়ে আপনার কাছে প্রত্যাখ্যানের সংবাদ পাঠান। কিছু একটা কি হলো? মামা আমাকে বলেনি, কিন্তু যখন আমার ওনার সাথে কথাটা আর শেষ করলো না মনি। সে কি নাম নেবে নাকি ভাইয়া বলবে? ভাইয়া বললে কেমন শোনাবে বিষয়টা? ইতস্তত ভঙ্গিতে রেহনুমার দিকে চাইল সে। রেহনুমা সব প্রশ্ন চোখে তাকিয়ে আছেন মনির দিকে। মনি আমতা করে বলল, মানে যখন আপনার ছেলের সাথে দেখা হলো ঠিক তারপরেই আমি মামাকে এই ব্যাপারে প্রশ্ন করি। জানতে পারি কেউ একজন ফোন করে ওসব কথা বলেছে। রেহনুমা ভ্রু কুঞ্চিত করে গমগমে আওয়াজে বললেন, কি বলেছে? মনির শুকনো খড়খড়ে ঢুক গেল। মহিলাটা কি ওর উপরে রেগে যাচ্ছে নাকি? সে কিভাবে বলবে কেসব বলেছেন মামাকে? ওনার ছেলের ব্যাপারে নোংরা কথাগুলো ওনাকে সরাসরি কিভাবে বলবে মনি? তাও যদি সে পাত্রী না হতো তাহলে একটা কথা ছিল। মনে অনেক ভেবে নিয়ে একটা সুন্দর বাক্য তৈরি করার চেষ্টা করলো, কিভাবে বললে খারাপ শব্দগুলো ততটা খারাপ শোনাবে না। রেহনুমা অধৈর্য ভঙ্গিতে বললেন, কথা বলছো না কেন? মনি জবাব দেয়, ওনার খারাপ অভ্যাসগুলোর কথা বলেছে, যেগুলো উনি সেদিন নিজ মুখে আমার কাছে স্বীকার করেছিলেন। রেহনুমার রাগটা মাথা ছাড়া দিয়ে উঠতে চাচ্ছে। কে সে ব্যক্তি তিনি জানতে চান। সে যে রেহনুমার অন্যান্য কাজেও বিঘ্ন সৃষ্টি করবে না, ক্ষতি করবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? কিন্তু মনে হচ্ছে মনির পরিবারের কেউ পরিষ্কার জানে না তার সম্বন্ধে। তাই তিনি নিজেকে কিছুটা সামলে প্রশ্ন করলেন, মানুষটা পুরুষ ছিল নাকি মহিলা? পুরুষ। মনি নিচু মুখে জবাব দেয়। রেহনুমা আবারও ভাবনায় তলিয়ে গেলেন। ভাবনার সাগর আতিপাতি করে খুঁজতে লাগলেন কে সে ব্যক্তি যে ইভানের বিয়ে ভেঙে শান্তি পাচ্ছে, কি উদ্দেশ্যে ভাঙছে, কি চাই সে। কিন্তু আপাতত সেসব অসমাধেয় বিষয়ের দিকে এগোলেন না। দীর্ঘশ্বাস নিয়ে সোফায় হেলান দিয়ে বসলেন। তারপর কোণঠাসা হয়ে বসে থাকা মেয়েটিকে আরো একটু আড়ষ্ট করে দিয়ে সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত অভাবনীয় কথা বলে ফেললেন। জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার মামি আমার কাছে পুনরায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছে? মৌরির বুকটা ধরাস করে উঠল। সে ভীত,
বিস্ফোরিত নয়নে রেহনুমার মুখপানে চাইল একবার। নিঃশ্বাস ঘন হয়ে উঠল তার। কান দুটো ঝাঁঝা করতে লাগলো গরম হয়ে। এমন লজ্জাজনক কথা এভাবে সরাসরি সে ইহ জীবনেও শুনেনি। ভেঙে যাওয়া বিয়ে আবার জোড়া লাগাতে পাত্রের বাড়ি থেকে আবার যোগাযোগ করা, হ্যাঁ চেয়ে অপ্রীতিকর ঘটনা আর কি হতে পারে? আর সেই ঘটনাটাই কিনা পাত্রের মা নিজ মুখে পাত্রকে জিজ্ঞেস করছেন। লজ্জায় দুঃখে মনির চোখ ফেটে পানি আসার উপক্রম। তার হাত পা ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগলো। আশেপাশের সবকিছু তার কাছে ঝাপসা হয়ে এলো। রেহনুমা ঠোঁট বাঁকে সবটাই লক্ষ্য করছিলেন। এমন একটা নিরীহ কোমল হৃদয়া মেয়েকে তিনি কিছুতেই হাতছাড়া করতে পারেন না। তার ভাগ্য ভালোই বলা চলে। না জানি তিনি মনির মামিকে প্রত্যাখ্যান করতে যাচ্ছিলেন, অথচ সৌভাগ্য নিজ থেকে এসে তার কাছে ধরা দিল। বেশ বিস্ময়কর ব্যাপার। মনে মনে নিছক হাসলেন তিনি। রেহনুমার মতো চালাক, ধূর্ত আর অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এক নিমিষে বুঝে গেলেন মামা মামির কতটা আদরের এই মেয়েটা। মনে মনে তির্যক হাসলেন। মেয়েটার অসহায়ত্বই হতে যাচ্ছে রেহনুমার সবচেয়ে বড় অস্ত্র। তিনি শান্ত দৃঢ় গলায় বললেন, যতটুকু শুনছো আমার ছেলে ততটা বাজে নয়, শুধু একটু উশৃঙ্খল তার চলাফেরা, যেটা আজকাল আধুনিক স্বাধীন মনা ছেলে মেয়েদের জন্য বিরাট কোনো বিষয় নয়। মনে চুপ করে রইল। এসব কেন বলছে তাকে রেহনুমা? বিরাট কোনো বিষয় না হলেও খারাপ তো খারাপই হয়। রেহনুমা কিছুক্ষণ পর আবার বললেন, তোমার মামির সাথে আমি কথা বলবো, তুমি এখন যেতে পারো। মনি কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো। সালাম দিতে চেয়েও একটা শব্দ বের হলো না তার গলা দিয়ে। সে এলোমেলো পা ফেলে বের হয়ে গেল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে। রেহনুমা মুচকি হেসে ফোন বের করলেন। তারপর এলাকার বিখ্যাত ঘটক সাহেবকে জানালেন পাত্রে দেখতে যাওয়ার যে প্রোগ্রাম করেছিলেন সেটা বাতিল করে দিতে। এই মেয়েটির ব্যাপারে শুনে তার এমনিতেও পছন্দ হচ্ছিল না। শুনেছেন মেয়েটি বেশ কয়েক বছরই দেশের বাইরে ছিল। এ ধরনের একটা মেয়ে নিশ্চয়ই খুব উড়নচণ্ডী টাইপ হবে, যে তার বক্ষে যাওয়া ছেলেকে সামলানোর পরিবর্তে নিজেই বকে যাবে। হতে পারে দুজনের মধ্যে বাঘ বেতনটা হয়ে দুজন দুদিকে চলে যেতে বেশি সময় নেবে না। তাই তিনি ইভানের মতো একই স্বভাবের কাউকে চান না। তিনি চান ইভানের একেবারে বিপরীত স্বভাবের শান্ত কোমল ঠান্ডা ধাঁচের কাউকে, যে হবে ঠিক মৌনির মতো। তিনি ভাবলেন মৌনির মতো চাইলেই স্বয়ং মৌনি কেন নয়? উপরওয়ালা বারবার মেয়েটাকে তার দরজায় এগিয়ে দিচ্ছেন। তিনি তো ঘুণাক্ষরেও জানতেন না টিউটর হিসেবে মৌনিকেই তিনি বেছে নিয়েছেন। রেহনুমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফায় মাথা হেলিয়ে চোখ দুটো বসলেন। মৌনির হেঁচকি তোলা কান্নার ঢেউ ট্রিনা কিছুতেই সামলাতে পারছে না। সে করবেটাই বা কি? মামা মামি যেখানে রাজি, সেখানে মৌনির কথা বলার মতামত প্রদান করার কোনো অবকাশই নেই। তার উপর তার ভাই নিলয়ও চায় মৌনি মামা মামির কথা মেনে নিক। তারা এত বছর পেলে পুষে কিছুতেই মনির খারাপ চাইতে পারেন না। মনি আরো ঘায়েল হয়ে পড়েছে মামার সম্পর্কে উদাহরণ টানায়। মামির ভাষ্যমতে আশফাক উদ্দিন সাহেব একসময় ছিলেন রাজনৈতিক দলের লিডার। নানা জায়গায় অকর্ম কুকর্ম করে বেড়ানো ছিল ওনার প্রধান কাজ। কত মানুষকে পিটিয়ে রক্তাক্ত করেছেন, হাড়গোড় ভেঙেছেন, তার ইয়ত্তা নেই। সারাদিন রাত পড়ে থাকতেন অসৎ বন্ধু বান্ধব আর নেতাদের আদেশ পালন নিয়ে। কত রাত তিনি বাড়ি ফিরেননি সে হিসাব তিনিও জানেন না। বিয়ের পরও তিনি এসব ছাড়েননি। কিন্তু যখন ওনার বড় সন্তান স্ত্রীর গর্ভ থেকে জন্ম নিবে, তখন অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয়। জীবন মরণের হুমকিতে পড়ে সেই সন্তান। তিনি জানেন না তখন ওনার কি হলো। হুট করে প্রতিজ্ঞা করে বসেন তার বাবা হওয়ার সর্বপ্রথম সুখ তার আদরের অদেখার সন্তান যদি সহি সালামতে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয় আর সুস্থ সবলভাবে তার কোলে আসে, তাহলে তিনি অতীতের সকল অন্যায় অবিচার ছেড়ে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করবেন। সেই প্রতিজ্ঞা রক্ষার্থেই আজ তিনি ধার্মিক একজন ব্যক্তি, এলাকার বিরাট মসজিদের একমাত্র সভাপতি। কিন্তু কথায় আছে, কয়লা ধুইলে ময়লা যায় না, যেতে চায় না। তেমনি নিজেকে পরিবর্তন করলেও মাঝে মাঝে কুলুষিত মনটা ঠিকই মাথা চাড়া দেয়। যেমনটা তিনি মনির ব্যাপারে স্ত্রীকে আজ সমর্থন করেছেন। মনির ভালো লাগা মন্দ লাগাগুলো তার চোখে এড়িয়ে যাচ্ছে। ট্রিনা অসহায় কণ্ঠে মনিকে বলল, এমনও তো হতে পারে তোর উছিলা করে লোকটা ভুল পথ থেকে ফিরে আসবে, যেমনটা সন্তানের অন্ধমায়ায় মামা ফিরে এসেছেন। মনি কান্না ভাঙা গলায় বলল, কিন্তু এটার কি নিশ্চয়তা আছে তৃণা? স্বভাব তো স্বভাবই। অনেক সময় নিজে চাইলেও নিজের স্বভাবটা পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হয় না।
তার উপর লোকটা নেশা করে, বারে যায়, আরো কি কি করে কে জানে। আবারও ঝড় করে কাঁদতে থাকে মনি। এমন একটা মানুষকে জেনে শুনে কেউ বিয়ে করতে পারে? মনি তো ভাবতেও পারছে না। টানা 3 ঘন্টা পর পর 2টো মিটিং অ্যাটেন্ড করে ক্লান্ত পায়ে নিজের কেবিনে যায় ইভান। রোলিং চেয়ারটাতে বসে মাথা হেলে দেয় পেছন দিকে, চোখ দুটো মেলে রাখে ধপধপে সিলিংয়ের দিকে। মনে মনে অনেকটা স্বস্তির বোধ করে এই ভেবে 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও মায়ের পক্ষ থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না সে। তার মানে বিয়ের ভূত হয়তো তার মাথা থেকে সাময়িকভাবে অবসর নিয়েছে। আবার কখন চড়ে বসে কোনো ঠিক নেই। ইভানের প্রশান্তির 12টা বাজিয়ে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংটা ঠিক 3টায় সেট করা হয়েছে। একই প্রোডাক্ট 2টো কোম্পানি যৌথভাবে প্রযোজনা করছে। সেই প্রসঙ্গেই মিটিংয়ে থাকছেন কোম্পানির চেয়ারম্যান স্বয়ং মুস্তাফিজ খান, যার সাথে পূর্বেও আরও একবার মিটিং হয়েছে ইভানের। তখন অবশ্য ইভান ও তার আন্ডারের কর্মকর্তারা গিয়েছিল মুস্তাফিজ খানের অফিসে। সেই কথা মনে পড়তে আচমকা অনাকাঙ্ক্ষিতভাবে ইভানের মনে পড়ল সুশ্রী একটা মুখের আদল, টানা টানা 2 চোখ, থুতনিতে টুল পরা, মেকআপের আচ্ছাদনে ঢেকে থাকা নস্যায় একটা চেহারা, স্পর্শিয়া এমকে। মেয়েটি নির্লজ্জ স্পষ্ট চোখের চাহনি যখন ইভান লক্ষ্য করেছিল, বিরক্তিতে মনটা তেতে উঠেছিল। এত হায়াহীন কেন হবে মেয়েগুলো? সুন্দর পুরুষ দেখলে কি তার দিকে কামুকতা নিয়ে তাকে থাকতে হবে? ইভান মনে মনে বিড়বিড় করে, পুরনো ছাগলের ঘাস নেই, নতুন ছাগলের আমদানি। আজকের মিটিংয়েও মেয়েটির উপস্থিতির সমূহ সম্ভাবনা রয়েছে ইভান জানে। আজও একই আচরণ করলে কিছু করার কথা না শোনালে হবে না। লাঞ্চ ব্রেকে দরজার খটখট শুনে মাথা তোলে ইভান। তার অনুমতির অপেক্ষা না করে খুলে যায় কাঁচের স্বচ্ছ দরজাটা। মৃদু হাসি মুখে নিয়ে এগিয়ে এসে সামনের চেয়ারে বসেন মিসেস রেহনুমা। ইভান নিষ্পৃহ চোখে তাকিয়ে রইল। সে জানে কোনো প্রকার উদ্দেশ্যবিহীন রেহনুমা এখানে আসেননি। সে উদ্দেশ্যটা কি হতে পারে সেটাই অনুমান করার চেষ্টা চালাচ্ছে ইভান। রেহনুমা কোমল কণ্ঠে শুধালেন, লাঞ্চ করেছিস? ইভান চেয়ারে হেলান দিয়ে আবারও মাথাটা হিলিয়ে দেয় পেছন দিকে। ভাবলেশহীন গলায় জবাব দেয়, না। রেহনুমা রাগ করলেন না, আগের স্বরে বললেন, তাহলে একসাথে করি। আমি খাবার আনছি এখানে। সকালে ব্রেকফাস্ট করেছিলি? ইভান সোজা হয়ে বসে, মায়ের 2 চোখের দিকে সরাসরি তাকে থাকে কিছুক্ষণ। চাহনিতেই পড়ে ফেলতে চাচ্ছে রেহনুমার মনে চলতে থাকা কপট পরিকল্পনাগুলো। রেহনুমার চোখ দুটো যেন হাসছে আজ, তবে খুবই মৃদু আছে। ইভান নজর সরিয়ে নেয়, গলার যতটা সম্ভব নির্লিপ্ততা ঢেলে বলে, ব্রেকফাস্ট আমি জীবনেও করি না, তুমি সেটা জানো। অযথা হাস্যকর সূচনা না টেনে কি বলবে বলে ফেলো। রেহনুমা বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব করলেন। মা হয়ে কি তিনি ছেলের ভালো মন্দটাও জিজ্ঞেস করার অধিকার রাখেন না? এমন কেন রিয়েক্ট করে ছেলেটা? রেহনুমার সবটাই কি ওর ছলনা মনে হয়? একবার কি পারে না মায়ের দিক থেকে ভেবে দেখতে? একবার ভাবতে পারে না সন্তান 2টো ছাড়া এই সুবিশাল ধরনীতে রেহনুমার আর কেউ নেই? ভাবলে কি এতটাই দুরাচারণ করতে পারত মায়ের প্রতি? রেহনুমা আজ কোনো উচ্চ বাচ্চ করবেন না প্রতিজ্ঞা করে এসেছেন। তাই নিজের মনকে প্রভু দিয়ে শান্ত দৃঢ় গলায় বললেন, রেস্টুরেন্টে যেই মেয়েটার সাথে দেখা করেছিস ওই মেয়েটার সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি। ইভান বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় হতবিহ্বল নয়নে তাকায় মায়ের দিকে। ক্রোধে তার কপালের শিরা ফুলে উঠেছে। চোখ দিয়ে সামনের মানুষটিকে ঝলসে দেওয়ার অপচেষ্টা চালিয়ে গর্জে উঠে বলল, ঠিক করেছো মানে কি? আমি কি বলেছি ওকে বিয়ে করব? তোর বলতে হবে না, আমি বুঝি তোর জন্য কোনটা ভালো হবে। রাগে অন্ধ হয়ে খুবই অসময়ে খুবই অপ্রত্যাশিত ভুল একটা কথা বলে ফেলল ইভান। এত বুঝলে আমার বাবাকে ছেড়ে আসতে না। রেহনুমার চোখের দৃষ্টি বদলালো না, এক বিন্দু কাঁপলেন না, নড়লেন না। চোখে চোখ রেখে তাকিয়ে থেকে হুট করে উঠে দাঁড়ালেন, বললেন, আমি তোর ভালোর জন্যই বলেছি, ভেবে দেখিস। এই বলে আর দাঁড়ালেন না, ছিটকে বের হয়ে এলেন ছেলের কেবিন থেকে। এক আকাশ পরিমাণ কষ্টে তার বুকটা পাহাড় চাপা পড়ার মতো ভারী ঠেকল। পা দুটো চলতেই চাইছে না। বুক চিরে বেরিয়ে এলো ভীষণ গভীর তপ্ত একটা দীর্ঘশ্বাস। চোখ দুটো জ্বালা করে লালচে হতে সময় লাগলো না। ইভান আজও বাবা মায়ের বিচ্ছেদের জন্য মাকে দোষী সাব্যস্ত করে। সে একটাবার বাবার বর্বরতা দেখে না, একটাবার মায়ের ছিন্ন ভিন্ন হৃদয়টা দেখে না। সে কেন
মায়ের প্রতি এত ঝাঁঝালো অনুভূতি নিয়ে বড় হয়েছে। গায়ে আটশাট ট্যাঙ্ক টপ, তার উপরে বোতাম খোলা আর নিচে স্কিনি জিন্স গায়ে মলের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে শপিং করছিল তাশা। ঘুরে ঘুরে এসে দাঁড়ালো জেন্টস অংশে। কাজ ভেদ করে চোখ গেল ডিসপ্লেতে সাজানো সিলভার ও গোল্ডেন মিষ্ট কালারের একটা রিস্ট ওয়াচের উপর। খুব মনে ধরল তাশার ইভানের হাতে বেশ মানাবে। দোকানে ঢুকে হাতে নিয়ে খুঁটে দেখছিল ঘড়িটা। এমন সময় পিছনে ঘাড়ের উপর থেকে কেউ একজন বলে উঠল, এটাতে তোমাকে তেমন ফ্যাশনেবল দেখাবে না। নাম চমকে পিছনে গুলল তাশা। চোখ পড়ল লাইট ব্রাউন ধরে চকচকে চোখের মনিতে। চারপাশের অতিরিক্ত আলো সজ্জায় জল করছে বিদেশি চোখ দুটো। তাশা কৌতূহলী চোখে তাকিয়ে রইল। আরহান তাশার চোখ থেকে দৃষ্টি না সরিয়েই বলল, এটা ট্রাই করতে পারো। তাশা থতমত খেয়ে হুঁশ ফিরে পেল। আরহানের বাড়ি দেওয়া হাতের দিকে লক্ষ্য করে দেখল কালো সোনালি মিশ্রিত লেদার বেল্টের একটা ঘড়ি ধরে আছে সে। তাশা তাকায় আরহানের দিকে। আরহান মিটিমিটি হাসছে। তাশাকে বিব্রত করতে যেন সে ভীষণ মজা পায়। তাশা মনে মনে ভাবলো এই লাফিং ডিজিজটা হুট হাট কোথা থেকে টপকে পড়ে। সে চোখ উল্টে ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, আপনি আমাকে স্ট্রোক করছেন? স্টক করার মতো আমার মধ্যে কি আছে বলো শুনি। তাশা চোখ বড় বড় করে তাকালো। এমন ধাঁচের কথাবার্তা শুনে সে অভ্যস্ত নয়। ছেলেরা ওর চাহনিতে কাবু হয়ে মুখস্থের মতো প্রশংসার বাণী আওড়ায়, আর এই ছেলে ওকে এভাবে ডিসরেসপেক্ট করছে। ডিসরেসপেক্ট কোথায়? এ তো এক কথায় অপমান। তাশা চমকে উঠে ভাবল, অপমান? তাও তাশাকে? আরহান জানে না এটা সহ্য করার শক্তি তাকে না দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে উপরওয়ালা। তবুও আশেপাশে তাকিয়ে নিজেকে সামলায় তাশা। দাঁতে দাঁত চেপে বলে, কিছু নেই। আরহান তখনও হাসছে। সে কণ্ঠটাকে যথেষ্ট ভাবলেশহীন করে বলল, এখনো বুঝতে পারছি না ঠিক। তাশা রাগে কটমট করে তাকায়। তা দেখে আরহানের হাস্যের মাত্রা আরো খানিকটা বৃদ্ধি পায়। তাশা বলল, বুঝতে না পারলে যেচে করে কথা বলতে এসেছেন কেন, নাকি কেন এসেছেন সেটাও বুঝতে পারছেন না? আরহান শব্দ করে হেসে ফেলল। এবার নির্মল মিষ্টি কণ্ঠে জবাব দিল, ভাবলাম সুন্দরী মেয়েদেরকে একটু হেল্প করলে তারা খানিকটা ইমপ্রেস হলে হতে পারে। তাশা এক ভ্রু উঁচিয়ে বলল, আপনি আমাকে ইমপ্রেস করতে এসেছেন? আরহান ঠোঁট টেপে দুষ্টু হেসে বলল, ঠিক বুঝতে পারছি না। তাশা বুঝতে পারলো ওকে রাগানোর জন্যই আরহান এসব করেছে। কেউ রাগাতে চাচ্ছে বুঝতে পেরেও রেগে যাওয়ার মতো মাথা মোটা তাশা নয়। তবু কেন জানি এই ছেলেটার গা জ্বালানো কথাবার্তা আর হাসি দেখলেই তার পিত্তে জ্বলে যায়। তাশার কিছু না বলে চুপচাপ বের হয়ে যায় দোকানটা থেকে। একটু পর খেয়াল করলো দু হাত প্যান্টের পকেটে গুজে আরহানও তার পাশাপাশি হাঁটছে। মুখে তখনও সে মুচকি হাসি আর দৃষ্টি তাশার দিকে। তাশা থেমে দাঁড়ালো, কড়া গলায় বলল, কি হয়েছে? পিছু নিয়েছেন কেন? আরহান সুন্দর করে হাসলো। হাসিতে তার সেই দুটো ভ্যাম্পায়ার টিথ বের হয়ে এলো। সে মিষ্টি হেসে বলল, আই এম সরি মিস, সরি ফর ডিস্টার্ব ইউ। তোমাকে সামনে পেলে দেখতে ইচ্ছে করে। তোমার সুন্দর গাল দুটো ফুলে গেছে, কতটা আকর্ষণীয় দেখায়, তাই রাগিয়ে দিই। তাশা বুঝতে পারলো না এখনো কি আরহান ওকে টিজ করছে কিনা। সেটা নিয়ে অবশ্য সে তেমন ভাবছেও না। ইনফ্যাক্ট ভাবার সুযোগ পাচ্ছে না। কেমন মোহাচ্ছন্ন চোখে তাকিয়ে আছে তীক্ষ্ণ দাঁত দুটো বেরিয়ে পড়া নজর কাড়া সেই হাস্যরত মুখপানে। সত্যি এতটা সুন্দর কোনো পুরুষের হাসি হতে পারে? তাশার হুট করে মনে পড়লো ইভানের কথা। রিলেশনের পর থেকে এই পর্যন্ত কয়বার ইভানের হাসি মুখ দেখতে পেয়েছে তাশার মনে নেই। লাস্ট কবে ইভানকে হাসতে দেখেছিল সেটাও ভেবে বের করতে পারল না। মদরাগে ছেলেটা সারাক্ষণই খ্যাপাটের সিংহর মতো করে মুখ করে থাকে, যেন যখন তখন যে কারোর উপর হামলে পড়বে। আরহান তুড়ি বাজিয়ে তাশার ধ্যান ভঙ্গ করলো। কোথায় হারালে মিস? তাশা আবার সামনের দিকে পা বাড়িয়ে বলল, মিস করবেন না, আমার নাম তাশা। একবার বলেছি আপনাকে। আরহানও পা চালায়। তো মিস তাশা কোথায় যাচ্ছেন? ওয়াচ কিনবেন না? তাশা যেতে যেতে বলল, সেটা আপনার না ভাবলেও চলবে। দ্যাটস ফাইন। আমরা কি কোথাও বুঝতে পারি? তাশা আবার থেমে দাঁড়ায়, চোখ ছোট ছোট করে বলল, আমাকে দেখলেই কি আপনার কোথাও বসতে ইচ্ছে করে? আরহান হাসে। আর একটু রাগালে কেমন হয় অনিন্দ সুন্দরী এই মেয়েটিকে। সে মুক্তি পেয়ে গা জ্বালানো হাসি হেসে বলে, অনেস্টলি বললে শুতে ইচ্ছে করে। তাশা বিস্ফোরিত চোখে হতবাক হয়ে চেয়ে থাকে। চোখ দুটো হয়ে যায় রসগোল্লার মতো। তারপর ভ্রু দুটো উঁচিয়ে চোখ ছোট করে ফেলে। আবার নিজের কানকে বিশ্বাস করতে পারে না এত ঠুট কাটা কিভাবে হতে পারে।
তাশার পায়ের নিচের ফ্লোরটা টলতে লাগলো। রাগে মনে হচ্ছে কেঁদে ফেলবে এবার। ফুঁসে উঠে বলল, ইউ আর সাচ এ পেইন স্টুপিড। এই বলে ঝটকা মেরে ঘুরে দাঁড়িয়ে দ্রুত পদে হাঁটতে থাকে। আরহান সশব্দে হেসে ওঠে, দৌড়ে তাশার পিছু নিয়ে বলে, অ্যান্ড ইউ ক্যান বি মাই পেন কিলার মিস চেরি। তাশা কিছু বলল না, চুপচাপ সামনে এগোতে থাকলো। কিভাবে এর থেকে পিছু ছাড়াবে ভেবে পাচ্ছে না। তাশার অবাকের সীমা অতিক্রম সীমাহীন পর্যায়ে পৌঁছে দিল আরহান। আচমকা পাশ থেকে হাত চেপে ধরে টেনে নিয়ে গেল এক্সিলেটরের দিকে। তারপর উঠে গেল রেস্টুরেন্টের ফ্লোরে। একটা চেয়ারে তাশাকে বসিয়ে নিজে বসে পড়ল মুখোমুখি। তাশা তখনও রেগে আগুন। আরহান বসতে বলে উঠল, হোয়াট ডু ইউ মিন বাই মিস চেরি? আরহান বলল, রাগলে তোমার গাল দুটো চেরির মতো টকটকে হয়ে যায় তাই। তাশা মুখ ফিরে নেয়, অন্য পাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এতক্ষণ রেগে থাকলেও এই কথাটা শুনে কেন যেন ভীষণ হাসি পাচ্ছে তার। কিন্তু এর সামনে হাসা যাবে না, আশকারা পেয়ে যাবে। আবার কোন বিপাকে ফেলে দেবে কে জানে। আরহান দুজনের জন্য কোল্ড কফি অর্ডার করে তাশাকে বলল, তুমি এত সহজে কিভাবে রাগাতে পারো? তাশা চুপ করে কৌতূহলী চোখে তাকিয়ে থাকে। তা দেখে আরহানি আবার বলে, ডোন্ট মাইন্ড মিস, ডোন্ট নো হোয়াই, আই এম জাস্ট লাভ টু ইরিটেট ইউ। এত সুন্দর স্বীকারোক্তি শুনে তাশা মুখ বেঁকে বলল, ইউ আর ইরিটিং মোর দেন ইউ থিঙ্ক। আরহান হেসে মাথা নুয়ে বাউ করে বলল, থ্যাংক ইউ। তাশা আবারও এক পাশ ফিরে ফুস করে নিঃশ্বাস ফেলল। কাকে সে কি বলছে? এই ছেলে একটা কথাও সোজা ভাবে নেয় না, বলেও না। কফি চলে আসলে আরহান একটা এগিয়ে দেয় তাশার দিকে, তারপর নিজের স্ট্রটা মুখে নেয়। তাশা বলল, আপনার স্টুবিটি শেষ হয়ে থাকলে আমি উঠতে পারি, এখনো অনেক শপিং বাকি। আরহান বলল, আমারও অ্যাকচুয়ালি কিছু শপিং করার ছিল, ক্যান আই জয়েন ইউ? তাশা উঠে দাঁড়ালো, চোখ ছোট করে আরহানের দিকে তাকিয়ে তার ছেলের স্বরে বলল, নো ওয়ে। তাশার নো ওয়েকে বড় আঙ্গুল দেখিয়ে আরহান থেকেই তাশার পাশাপাশি হেঁটে কেনাকাটা করতে লাগলো। মাঝে মাঝে কিছু একটা ধরে তাকে কেমন মানাবে সেই কমপ্লিমেন্ট চেয়ে নিচ্ছে। তাশা নিজেকে একটু শান্ত করে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলো। আরহানের দুষ্টুমি উপেক্ষা করে তাকে চুজ করে দিতে লাগলো জেন্টস জিনিসগুলো। একসময় দুজন এসে দাঁড়ায় গার্লস অ্যাক্সেসরিজের সেক্টরে। দরজা ঠেলে ঢুকতে গিয়ে তাশা পাশ ফিরে আরহানের দিকে তাকায়। আরহান প্রশ্নবোধক দৃষ্টিতে ভ্রু উঁচায়। তাশা বলল, আপনি কি নিজের জন্য লিপস্টিকও কিনবেন? আরহান রাগ করলো না, রাগটা মনে হয় তার ধাঁচেই নেই। সে স্বভাবসুলভ মিষ্টি হেসে বলল, বান্ধবীর জন্য তো কিনতে পারি। দেখ, তাশা চমকায়, কিছু না বলে ঢুকে পড়ে দোকানের ভেতর। নিজের জন্য বিভিন্ন কসমেটিক আইটেম কিনে ফেলে সে। হঠাৎ সুন্দর দেখতে একটা ডায়মন্ড কাট ডাবল লাভ শেপের লকেট তাশার দিকে বাড়িয়ে ধরে আরহান। তাশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি? কত সুন্দর লাগছে কিনা? আপনার বান্ধবী নিশ্চয়ই আমার পছন্দের কেনা জিনিস পরতে চাইবে না, সো নিজেই পছন্দ করুন। বলো না প্লিজ। তাশা এক পলক তাকায় আরহানের হাস্যোজ্জ্বল মুখের দিকে, তারপর মনে জেগে ওঠা এক সূক্ষ্ম একটা জ্বালাসি গোপন করে বলল, এটা সুন্দর। আরহান চোখের পলক ফেলে থ্যাঙ্কস বুঝিয়ে চলে গেল অর্নামেন্ট সেক্টরে। তাশা এতক্ষণে খেয়াল করলো অর্নামেন্ট সেক্টরে গোল্ড ও ডায়মন্ড দুটো সেক্টরই আছে। আরহান লকেটটা নিয়ে ডায়মন্ড সেক্টরের দিকে গেছে পেমেন্ট করতে। তাশা চমকে উঠে, যেটাকে ও জাস্ট ডায়মন্ড কার্ড সাধারণ স্টোনের লকেট ভাবছিল সেটা সাধারণ নয়। লকেটটা দেখতেও কত প্রীতি লাগছিল এতক্ষণে খেয়াল হয় তাশার। মনের সেই গোপন জ্বালাসিটা আর একটু বৃহৎ আকার ধারণ করলো মনের গোপন কুঠুরিতেই। মনে মনে প্রশংসা করলো সেই মেয়েটির, যাকে মিষ্টি স্বভাবের সুদর্শনী ছেলেটি ভালোবেসে গিফট করবে ভালোবাসা অঙ্কিত সুন্দর লকেটটা। তাশা দীর্ঘশ্বাস ফেলে দোকান থেকে বের হলো। কিছু দূর এগোতেই আবার আরহানের উপস্থিতি টের পেল। আরহান পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, তোমার জন্য একটা ইনভাইটেশন আছে, রিকোয়েস্টও বলতে পারো। তাশা মুখ ফিরে তাকায়, চুপ করে তাকিয়ে থাকে চোখে প্রশ্ন নিয়ে। আরহান পকেট থেকে ছোট্ট একটা কার্ড বের করে এগিয়ে দিয়ে বলল, ঠিক রাত 11টায়। তারপর একটা চোখ টিপে দিয়ে আবার বলল, আমি অপেক্ষা করব। এ বলে মুচকি হেসে পাশ কাটিয়ে চলে যায় আরহান। তাশা বিস্মিত দৃষ্টিতে তাকায় হাতের কার্ডটির দিকে। শহরের বিখ্যাত জৌলসপূর্ণ একটা বার ক্লাবের পাস কার্ড। নামটা বারবার আওড়াতে থাকে মনে মনে।
জনবহুল নগরীতে রাতের গভীরতা নেমে এসেছে বহু আগে, তথাপি ব্যস্ত নগরী যেন সীমাহীন ব্যস্ততার গ্রাস থেকে নিস্তার পাচ্ছে না। পথে পথে এখনো যানবাহনের কর্কশ গান, ঝিম ধরানোর শব্দ। রাত বেড়ে চললেও মানুষের চলাচলের ঘাটতি নেই। হয়তো রাস্তাঘাট শুনশান নিশ্চুপ রূপে পরিবর্তিত হতে রাতের মধ্যাংশে পেরোতে হবে। ব্যস্ত সেই পিচের রাস্তা ধরে সায় সায় করে গাড়ি ছুটিয়ে চলেছে ব্যাপরোয়া একরাশ অভিমানে সিক্ত ইভান। গন্তব্য বার ক্লাব। আগের ক্লাবটার মেম্বারশিপ থাকলেও সে এখন আর সেখানে যায় না। বন্ধুদের আড্ডায় বসতে বড় বিরক্ত বোধ হয়, তবে মন আনচান করে মুখ হাসফাস লাগলে এই বন্ধুদেরকে আবার ডেকে নেয় ক্লাবে অথবা নিজের বাড়িতে। ইদানিং ইভান বাসার একটা রুমকে ঠিক বাড়ির মতো করে সাজিয়েছে। রাত বিরাতে ঘুম না আসা যন্ত্রণায় যখন আকণ্ঠে ডুবে যায়, তখন সেই কাচের বোতলের বিদেশি পানীয়গুলোই তার একমাত্র সম্বল হয়ে আঁকড়ে নেয় তাকে। প্রায় আধা ঘন্টা গাড়ি ছোটানোর পর গাড়ি এসে থামে 14 তলা বিশিষ্ট সেই ভবনের সামনে, যার 9 তলায় অবস্থিত জাঁকজমকপূর্ণ আমোদে ভরপুর বার ক্লাবটি। গাড়ি পার্ক করে ইভা নির্দিষ্ট ফ্লোরে উঠে পড়ে। আবছা অন্ধকারাচ্ছন্ন মৃদু লাল নীল আলো বিশিষ্ট হলটিতে প্রবেশ করে সে। একপাশে কিছু নর্তকী আর ছেলেমেয়েরা নাচানাচি করছে, হাতে তাদের ড্রিঙ্কের গ্লাস। ইভান সেদিকে ফিরেও তাকালো না। মেয়ে জাতিতে তার অ্যালার্জি ফিল হয়। শুধু এই তাসাটা যে কিভাবে জুটে গেছে সেই রহস্য এখনো তাকে ভাবায়। তাদের দুজনের সম্পর্কের অগ্রদূত হিসেবে তাসাকেই দায়ী করা যায়। তাসার বাড়াবাড়ি রকম গায়ে পড়ার স্বভাবই তাকে ইভানের কাছাকাছি আসতে সাহায্য করেছে। এড়িয়ে চলতে চলতে একটা পর্যায়ে ইভান আর বাধা দেয়নি। এখন নিজেও তাসার প্রতি অনেকটাই ঝুঁকে গেছে। ভালোবাসে কিনা জানে না, তবে ভালো লাগাটাকে অস্বীকার করতে পারেনি ইভান। কোণের দিকে উঁচু বারটার দিকে যায় ইভান। বারটেন্ডার ইভানের ফ্লেভার জানে, তাই কোনো প্রশ্ন ছাড়াই মানিয়ে দেয় তার পছন্দ মতো শর্ট গ্লাস। ইভান নিজেকে রিল্যাক্স করার প্রচেষ্টায় রয়ে শোয়ে ধীরে সুস্থে চুমুক দেয় গ্লাসে, আর চোখ ছোট ছোট করে দেখতে থাকে চারপাশের রঙ্গ তামাশা। কিন্তু মিনিট 10 পরে হঠাৎই খুব অপ্রত্যাশিতভাবে অভাবনীয়ভাবে কিছু একটা দেখল সে। চোখের দৃষ্টি মুহূর্তে তীক্ষ্ণ ক্রূর হয়ে উঠল তার। হাতের গ্লাসটা শক্ত আঙ্গুলে চেপে ধরল, যেন এক্ষুনি ফেটে পড়বে সেটা। সাদা চামড়ার এক বিদেশি তরুণের হাত ধরে ক্লাবে প্রবেশ করেছে ইভানের সো কল্ড গার্লফ্রেন্ড তাসা। হাঁটু সমান ফিটিং ড্রেসে শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে আছে তার। ছেলেটা হাত ধরে তাসাকে নিয়ে বসলো কর্নারের ছোট্ট একটা টেবিলে। রাত প্রায় 11:30 ঘর ছুঁই ছুঁই। শহরের বাতাসে এক ধরনের অলস গাম্ভীর্য। ক্লাবের সামনে এসে গাড়ি থামালো তাসা। গাড়ি থেকে নেমে উপরে যাবে এমন সময় আরেকটা গাড়ির ঝলসে ওঠা আলো এসে থামে তার সামনে। ড্রাইভিং সিটে দেখতে পেল আরহানকে। তাসা ভেবেছিল সেই লেট, আরহান হয়তো আগে চলে এসেছে। এখন দেখলো দুজনেই লেট। আরহান গাড়ি থেকে বের হয়ে এগিয়ে এসে নিজের একটা হাত বাড়িয়ে দিল। চোখে তার চেরোচেনা সেই দুষ্টু হাসি। তাসা এক মুহূর্ত ইতস্তত করে সেই হাতে নিজের হাত রাখলো। আরহান মুচকি হেসে তাসার হাতে চুমু খেয়ে হাত ধরে ক্লাবে প্রবেশ করলো। ক্লাবের আবছা লাইটিং আর সফট মিউজিক চারপাশে কেমন একটা রহস্য তৈরি করে রেখেছে। চারপাশে উত্তাল ছেলে মেয়েদের মৃদু গুঞ্জন। আরহান টেবিলে বসে অর্ডার করে লাইট 2 ড্রিঙ্ক। তারপর তাসাকে বলল, মেনি মেনি থ্যাঙ্কস ফর কামিং মিস অপসরা। তাসা মৃদু হেসে সায় জানালো, তারপর ড্রিঙ্কের গ্লাসে হালকা চুমুক দিল। আরহান হাসি মুখে কিছুক্ষণ আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলল, কিছুক্ষণ ফ্লার্টিং করলো, আবার কিছুক্ষণ তাসাকে রাগিয়ে দিল উল্টাপাল্টা কথা বলে। তবে তাসা আজ রাগলো না। আরহানের দুষ্টুমিতে স্বতঃস্ফূর্ত মনে হেসে উঠল বারবার। তাসা ভাবলো ছেলেটা যেন ম্যাজিক জানে। এক সময় আরহান বলল, একটু চোখটা বন্ধ করবেন মিস। তাসা উৎসুক হয়ে চোখ দুটো আরো বড় বড় করে তাকালো। চোখে তার প্রশ্ন, তবু কথা না বাড়িয়ে চোখ দুটো বন্ধ করলো। কয়েক সেকেন্ড পর যখন আরহান চোখ খুলতে বলল, চোখ খুলে তাসার দৃষ্টি স্থির হয়ে গেল আরহানের হাতে। বিস্ফোরিত ছানা বড়া দুটো চোখ মেলে এসে দেখতে লাগলো কারুকার্য খচিত বক্সের ভেতর ঝলমল করতে থাকা আরহানের কেনা সে ডাবল লাভ শেপড প্যান্ডেন্টটা। আরহান তাসার অবাক চোখের চাহনি দেখে স্মিত হেসে বলল, মে আই। তাসা রোবটের মতো মাথা নেড়ে সায় জানালো। সে এখনো ঘুর কেটে বাস্তবিক এই জগতে পা রাখতে পারেনি। আরহান উঠে দাঁড়িয়ে তাসার পেছনে চলে গেল। আলতো হাতে তাসার গলায় থাকা হোয়াইট গোল্ডের সূক্ষ্ম চেনটা খুলে নিল। চেনে থাকা ছোট্ট প্যান্ডেন্টটা খুলে গেঁথে নিল নিজের কেনা প্যান্ডেন্টটা। তারপর আবার চেনটা পরিয়ে দিল তার গলায়। আরহানের মৃদু ছোঁয়ায় তাসার শরীরের লোমকূপগুলো পর্যন্ত কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে রইল।
আরহান এসে এবার আর মুখোমুখি বসলো না। সে বসলো তাসার পাশের চেয়ারটিতে। তাসা প্যান্ডেন্টটাতে মৃদু হাত বুলিয়ে দিল কয়েকবার, তারপর আরহানের দিকে ফিরে বলল, বাট হোয়াই? মাদকতা মেশানো চাহনিতে তাকে ঘুর লাগা স্বরে বলল, কজ আই অ্যাম অ্যাট্রাক্টেড টু ইউ অ্যান্ড সো ব্যাডলি। কারণ আমি তোমাকে আকর্ষিত হয়ে পড়েছি, এবং সেটা খুবই বাজে রকম ভাবে। তাসা কথা হারিয়ে চুপ করে রইল। মনটা কেমন যেন পুলকিত হয়ে উঠছে তার। ম্যাগ না চাইতেই বৃষ্টি সে কি করে পেয়ে গেল ভেবে কুল পাচ্ছে না। আরহান কি সত্যি ওকে ভালোবাসে, ওর প্রতি ইন্টারেস্টেড? আরহান তাসার একটা হাত নিজের মুঠোতে তুলে নিয়ে আলতো চুমু খায়, তারপর হাত টেনে ডান্স ফ্লোরে নিয়ে যায়। দুজনে একে অপরের কাঁধে ও কোমরে হাত রেখে ধীরে ধীরে নাচতে থাকে। ড্রিঙ্কের গ্লাসটা মুঠোতে শক্ত করে চেপে ধরে রেখেছে ইভান। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।